আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন এইটা আসলে ইউটিউবের কোনো পাবলিক ভিডিও না। এই ভিডিওটা ডেডিকেটেডলি আপনাদেরকে ফলো আপ করার জন্য তৈরি করা হচ্ছে। এই ভিডিওতে আপনি গত ১২-১৩ দিন আগে আপনাদেরকে যে স্টকগুলো শেয়ার করা হয়েছিল সবগুলো স্টকের ফলো আপ পাবেন এবং আগামী সপ্তাহ, ১ সপ্তাহ বলেন, ২ সপ্তাহ বলেন, আগামী দিনগুলোর জন্য একটা ওয়াচ লিস্ট পাবেন যে স্টকগুলো আগামীকালকে থেকে বাইযোগ্য। দুইটা জিনিসই পাবেন। যাদের নতুন স্টক দরকার তারা ভিডিওর শেষ অংশে নতুন স্টক পেয়ে যাবেন। আর স্বাভাবিকভাবেই যেহেতু ফলো আপগুলো আমাদের রানিং আছে সেই আপডেটগুলো আপনাদেরকে দিচ্ছি। এটা আনটাচড অবস্থায় আছে গত সম্ভবত ২৭ বা ২৮ জুন যেই ফাইলটা আমি আপনাদেরকে শেয়ার করেছিলাম। ইউজুয়ালি আমি মাসে একটাই ভিডিও ফলো আপ দিয়ে থাকি, যেটাও আগে দিতাম না, বাট ইদানিং দেওয়া শুরু করেছি। সো এই মাসে একটা ভিডিও ফলো আপ দেওয়া হয়ে গিয়েছে, আর দেওয়ার কোনো কথা ছিল না। আজকেরটাই লাস্ট, এরপরে আর কোনো ভিডিও ফলো আপ দেওয়া হবে না জুলাই মাসে। আবার আগস্ট মাসে ভিডিও ফলো আপ দেওয়া হবে। সো আজকের ভিডিওটা একটু মন দিয়ে বোঝার চেষ্টা করবেন, এতে করে আপনি পুরো মাসের একটা প্রপার স্ট্রাকচার এবং গাইডলাইন পেয়ে যাবেন। প্রথমে ছিল মিডল্যান্ড ব্যাংক, এবং মিডল্যান্ড ব্যাংক থেকে একটাই দেওয়া ছিল এবং বলা ছিল এই শেয়ারটা ১৫ টাকা ৫০ পয়সায় স্টপ লস ধরে ১৬ টাকা ১০ পয়সার আশেপাশে এখনও এন্ট্রিযোগ্য এবং টার্গেট হবে ১৯ এবং ২২ টাকা। কিন্তু ব্যাংক সেক্টর খুবই স্লো মুভ করে সাধারণত। সো যদি কেউ কোয়ান্টিটিতে কিনতে পারেন তাহলে দেখতে পারেন, এবং একটু সময় দিতে হবে। সো আজকে যদি মিডল্যান্ড ব্যাংকের দিকে আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাচ্ছি ওই সময় ১৫ টাকা ৫০ পয়সায় স্টপ লস ছিল, এখন এটাকে ট্রেল করে ১৫ টাকা ৮০ পয়সায় উত্তোলন করে দেওয়া হলো, বাকি চেঞ্জ অপরিবর্তিত, মানে টার্গেটে কোনো পরিবর্তন নাই। এখন কয়দিন সময় লাগবে এটা আমি বলতে পারবো না, আমাকে জিজ্ঞেস করলেও কোনো লাভ নাই। আমার কাজ হবে আবার যখন মুভ করবে তখন আমার এই স্টপ লসটাকে উপরে তুলে দেওয়া, তার আগ পর্যন্ত আমার আসলে কিছু করার নাই। সো ব্যাংক যারা ট্রেড করতেছেন, আমি এই মুহূর্তে ব্যাংক ট্রেড করতেছি না, বাট যারা করতেছেন তারা এই প্ল্যানটাতে অপরিবর্তিত থাকতে পারেন, এটাতে কোনো সমস্যা আমি দেখতে পাচ্ছি না। সিমেন্ট সেক্টর থেকে দুইটা চার্ট দেওয়া ছিল, একটা কনফিডেন্স সিমেন্ট, একটা ক্রাউন সিমেন্ট। কনফিডেন্স সিমেন্টের টার্গেট এখনও হিট করে নাই, ক্রাউন সিমেন্টের প্রথম টার্গেট অলরেডি হিট করে ফেলছে। সো কনফিডেন্স এবং ক্রাউনের মধ্যে আমাদের ক্রাউন সিমেন্টের টার্গেট ছিল ৬৭ টাকা। আমরা যদি চার্টে যাই তাহলে ক্রাউন সিমেন্ট ৬৭ টাকা অলরেডি আমাদেরকে টাচ করে ফেলেছে। বর্তমানে আপনাদেরকে এই স্টপ লসটাকে আমি ট্রেইল করে উপরে তুলে দিচ্ছি ৬৩ টাকা ২০ পয়সা। এইটা হবে আপনার বর্তমান স্টপ লস পয়েন্ট, অর্থাৎ কোনো কারণে যদি এই শেয়ারটার দাম ৬৩ টাকা ২০ পয়সার নিচে চলে যায় আপনি এক্সিট করে বের হয়ে যাবেন, অলরেডি প্রফিট আছে। আর যদি সেটা না যায় তাহলে স্টকটা হোল্ড করতে পারেন, যার পরবর্তী টার্গেট থাকবে ৮০+। ৮১ টাকা দেওয়া আছে, এটা ৮১ টাকার থেকে কম বেশি হতেই পারে, আপনি ৮০+ টার্গেট মাথায় রাখতে পারেন। বাকিটা তো আমি লাইভ মার্কেটে ফলো করবই। এরপর আসতেছে কনফিডেন্স সিমেন্ট। কনফিডেন্স সিমেন্টের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়েছিলাম যে এখানে একটা প্যাটার্ন তৈরি হয়েছে, এটা ব্রেকআউট করে রিটেস্ট করলে হোল্ডিং বাড়ানো যাবে। স্পষ্ট করে গ্রুপে লেখা আছে যাদের যে পরিমাণ হোল্ডিং আছে, যদি ১০,০০০ কোয়ান্টিটি ৬১-৬২ টাকায় আপনি কিনে থাকেন তাহলে আপনি পুনরায় আবারও ১০,০০০ কোয়ান্টিটি কিনবেন। সেই সময়টা এখন চলে আসছে। আমি একদম লাইভ আপনাদের দেখিয়ে দিই, এই দেখেন জাস্ট ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন করে ব্রেকআউট করে রিটেস্ট করছে, এখন সে উপরের দিকে ওঠার জন্য রেডি আছে। সো এইটা নিয়ে পরামর্শ হচ্ছে যাদের কনফিডেন্স সিমেন্ট আমরা এখানে এন্ট্রি করেছিলাম, যখন এন্ট্রি করেছিলেন যদি কিনে থাকেন, এখানে যদি ১০,০০০ কোয়ান্টিটি কিনে থাকেন, এখন আবার ১০,০০০ কোয়ান্টিটি কিনতে পারেন, যার স্টপ লস হবে ৬৬ টাকা ১০ পয়সা। যাদের এই কনফিডেন্স সিমেন্টটা নাই কিন্তু নতুন করে এন্ট্রি করার ইচ্ছা, ফান্ডামেন্টাল শেয়ার কিনতে চাচ্ছেন, তারাও কনফিডেন্স সিমেন্টটা নতুন করে ফ্রেশ এন্ট্রি করতে পারেন। এই ৬৮ টাকা ৮০ পয়সা আছে, এর থেকে ৫০ পয়সা কম হইতে পারে, বেশি হইতে পারে লাইভ মার্কেটে। ডেফিনেটলি কেনার সময় মাথায় রাখতে হবে ৬৬ টাকা ১০ পয়সার নিচে চলে গেলে আমাকে সেল করতে হবে। তাহলে আমি কত টাকা দিয়ে কিনতেছি, কেনার পরে যদি আমার ৬৬ টাকা ১০ পয়সার নিচে চলে যায় তাহলে আমি সেল করলে আমার কত টাকা লস হবে, এইটা হিসাব করে তারপরে স্টক কিনবেন। যেই স্টকই কিনেন একই ফর্মুলা, স্টপ লস ছোট রাখার চেষ্টা করবেন, এতে করে কখনো যদি স্টকটায় স্টপ লস হয় তখন আপনি ইজিলি সেল করতে পারবেন। যদিও ফরচুনেটলি রিসেন্টলি আমাদের স্টপ লস হচ্ছে না, শুধুমাত্র গত মাসের ওরিয়ন ইনফিউশন স্টকটায় স্টপ লস হয়েছে, বাট এই মাসের কোনো স্টক এখনও পর্যন্ত স্টপ লস হয় নাই। এই শেয়ারটার টার্গেট থাকবে ৮১ টাকা থেকে ৮৪ টাকার জোনে, ৮০+ হলে তখন আমি ফলো আপ করবো। তার আগ পর্যন্ত আমার আর কোনো কাজ নাই। আমার কাজ হচ্ছে সুইং তৈরি হইলে স্টপ লসটাকে উপরে তুলে দেওয়া। তার মানে কি, নতুন হোল্ডিংও কিনতে পারেন, এক্সিস্টিং পজিশনও বাড়াইতে পারেন। তার মানে নতুন একটা ফান্ডামেন্টাল শেয়ার পেয়ে গেলেন। ইতিপূর্বে দেওয়া ৭টা ফান্ডামেন্টাল শেয়ারই বেড়ে গেছে। সো এখন আর ফান্ডামেন্টাল শেয়ার ওগুলোতে নতুন করে পজিশন নেওয়ার সুযোগ নাই, শুধুমাত্র এইটাতে নতুন করে পজিশন নেওয়ার সুযোগ আছে। সিমেন্ট সেক্টরের পরে ছিল এনভয় টেক্সটাইল। এনভয় টেক্সটাইলের বর্তমান পজিশনে যদি আমরা যাই তাহলে এটা টার্গেট হিট করে ফেলেছে এবং সেখান থেকেই সাপ্লাই আসছে। বর্তমানে স্টকটার স্টপ লস ধরতে পারেন আপনি ৫৬ টাকা ৭০ পয়সা।
ভলিউমটার দিকে যদি একটু তাকাই, 56 টাকা 70 পয়সা, এইখানে আমি ব্যক্তিগতভাবে মনে করি এই স্টকটা আরও উপরের দিকে যেতে পারে, কিন্তু এখানে সময় নেওয়ার একটা ভালো পসিবিলিটিস আছে। সো কারো যদি এইখানে প্রফিট টেকিং করে ফেলে থাকেন, তাহলে এই স্টকটা নিয়ে অনেক বেশিক্ষণ বসে না থেকে আমি এখন যে স্টকগুলো দিচ্ছি, আমি ভিডিওর লাস্টে কিছু ইন্স্যুরেন্স দিব, ফান্ডামেন্টালটা একটা দিলামই, ওইখানে আপনি একটু শিফট হন। এটা আমার ব্যক্তিগত সাজেশন। এটা বাড়বে না আমি এই কথা বলতেছি না, বাট আমি বোঝাচ্ছি এখানে একটু সময় লাগতে পারে। সো এই সময়টা যদি আপনি দিতে না চান, তাহলে আপনি এই শেয়ারটা যেহেতু টার্গেট হিট করে ফেলছে, আপনি অলরেডি 20% প্রফিট পেয়ে গেছেন, সো সেই ক্ষেত্রে আপনি নতুন স্টকে চলে আসতে পারেন। এনভার্ট এক্সট্রার পরে বিএসসি পিএলসি নিয়ে বিস্তারিত আপডেট দেওয়া আছে অলরেডি গ্রুপে। এটার প্রথম টার্গেট অলরেডি পেয়ে গেছেন। এইটা ব্যক্তিগতভাবে আমি আপনাকে বুঝিয়ে বলি, যদি আপনার শর্ট টার্ম মেন্টালিটি হয় আপনি সেল করে বেরিয়ে যেতে পারেন, আমার কোনো আপত্তি নেই, যেহেতু টার্গেট হিট হয়ে গেছে। যদি আপনার পজিশন ট্রেডিংয়ের মেন্টালিটি হয়, তাহলে আমি আপনাকে বলবো এখন এই স্টকটাতে বরঞ্চ আরও কিছুটা সামান্য পজিশন বাড়ানো যায়। কথাটার মানে হচ্ছে 10,000 কিনছিলেন, এখন 10,000 না, 10,000 কিনছিলেন, এখন 5,000 কিনতে পারেন। অর্থাৎ নতুন করে কিছুটা পজিশন নেওয়া যেতে পারে। এই নতুন পজিশনটুকুর স্টপ লস হবে 153 টাকা 50 পয়সা। আমি আবারও বলছি, নতুন পজিশন না, নতুন পুরান যতটুকুই আছে পুরাটার স্টপ লস ট্রেইল করে 153 টাকা 50 পয়সাতে উত্তোলন করে দেওয়া হলো। যদি আগামীকাল একটু লালে পান 158 টাকা এরকম একটা রেঞ্জের আশেপাশে, তাহলে আপনি এখানে 50% আগের পরিমাণের হাফ পরিমাণে নতুন এন্ট্রি করতে পারেন। আবার ধরেন আপনি একদম ফ্রেশ এন্ট্রি করতে চাচ্ছেন ফান্ডামেন্টাল শেয়ারে, সেই ক্ষেত্রে কনফিডেন্স সিমেন্টের পাশাপাশি দ্বিতীয় অপশন হিসেবে এইটার দিকেও নজর রাখতে পারেন। এইটার পজিশন ট্রেডিংয়ের টার্গেট 230 টাকা, বাট 230 টাকা আপনি কখনোই এই চলমান জুলাই মাসে এক্সপেক্ট করতে পারবেন না। 2-3 মাস সময় আপনাকে দিতে হবে। যদি আপনি রাজি থাকেন, তাহলে আপনি এই শেয়ারটার দিকেও নজর রাখতে পারেন। ফান্ডামেন্টালের মধ্যে এই শেয়ারটা সেকেন্ড এন্ট্রি পজিশনে আসে, ফার্স্ট এন্ট্রি পজিশন কিন্তু ডান, ফার্স্ট টার্গেটও ডান। সো এটা বোঝার চেষ্টা করেন। এরপরে আছে তামিজউদ্দিন টেক্সটাইলের প্ল্যান অপরিবর্তিত, এটা একটু স্লো আছে, আমার আসলে কিছু করার নাই কোনো স্টক স্লো থাকলে, বাট প্রফিটে আছে। 120 টাকার মধ্যে কেনা, এই মুহূর্তে 130 প্লাস আছে, 132 টাকার আশেপাশে আছে। এটা 150 টাকাতে গেলেই এটা টার্গেট হিট করবে। তার আগে যদি কেউ সেল করতে চান যে আমি সময় দিতে পারতেছি না, এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট ট্রেড প্ল্যানে এই স্টপ লসটাও অপরিবর্তিত থাকবে, টার্গেটটাও অপরিবর্তিত থাকবে। পাওয়ার গ্রিড আসেন, পাওয়ার গ্রিড কী অবস্থা একটু দেখি। পাওয়ার গ্রিডের যে বর্তমান পজিশন সেটা হচ্ছে 37 টাকা 60 পয়সা, এইটার নতুন স্টপ লস। টার্গেট 46 টাকা অপরিবর্তিত, টার্গেট কমানোর কোনো ইন্টেনশন আমাদের নাই, বরঞ্চ 46 টাকা ব্রেকআউট করলে টার্গেট ভবিষ্যতে আবার বাড়ানোর আমাদের প্ল্যান থাকবে। ব্যাপারটা এরকম। সো দেখেন, এইখানে আপনাদের একটু সচেতন হতে হবে, একটু স্মার্ট হইতে হবে, কারণ সবসময় অ্যাট দ্য মোমেন্ট আমার পক্ষে কমেন্ট করা একটু ডিফিকাল্ট হয়। আমাকে তো ধারাবাহিকভাবে এক একটা স্টক এক একভাবে ফলো আপ করতে হয়। সো যখন আপনি বুঝবেন বা দেখবেন 37 টাকা 60 পয়সা হচ্ছে এই স্টকটার নতুন স্টপ লস, তাহলে আপনি যদি 38 টাকা 60 পয়সায় কেনার সুযোগ পান, তাহলে আপনার উচিত, আপনি যেহেতু কমে কিনছেন, অলরেডি প্রফিটে আছেন, আপনি এখানে নতুন করে 50% কোয়ান্টিটি বাড়ান। কেন আপনার আরেকটা নতুন স্টক খুঁজতে হবে? কেন আমার কাছে আরেকটা নতুন স্টক চাইতে হবে, কিংবা ফেসবুকে ইউটিউবে গিয়ে অন্য কারোর কাছে নতুন স্টক চাইতে হবে? এটা তো লজিক হতে পারে না। লজিক হওয়া উচিত, আপনি অলরেডি ধরেন আপনি খুব বেশি প্রফিটে নাই, আপনি 7-8% প্রফিটে আছেন বা যত পার্সেন্টই প্রফিটে আছেন, এখন আপনি দেখতেছেন মাত্র 1 টাকায় স্টপ লসে এন্ট্রি করার অপরচুনিটি আছে, আপনি এইটাকেই হোল্ডিং বাড়াবেন। এটা টার্গেট তো চেঞ্জ হবে না, এবং ইনশাল্লাহ আমরা টার্গেট পাবো। তাহলে আপনি যদি সুইংয়ে এন্ট্রি বাড়িয়ে কোয়ান্টিটিকে মানে বড় করে উপর পর্যন্ত যেতে পারেন, আপনার প্রফিটের পরিমাণটা তো বেশি হবে। সো পাওয়ার গ্রিডের ক্ষেত্রে স্টপ লসটাকে উপরের দিকে ট্রেইল করে দেওয়া হলো, এবং এইখানে আগামীকাল চাইলে কিছুটা এন্ট্রি বাড়ানো যায় যাদের আগের থেকেই এন্ট্রি আছে, এটাও আপনাদেরকে আলাদা করে বলা হলো। ওরিয়ন ফার্মা আসেন, এইটা 28 টাকার সময় কেনা, 28 টাকার নিচে থাকতেই দেওয়া ছিল। এনিওয়ে, এই শেয়ারটার ক্ষেত্রে আমি যেটা বলবো যে স্টপ লসটাকে আমরা এখন 28 টাকা 40 পয়সায় উত্তোলন করলাম, ট্রেইল করে উপরে নিয়ে আসলাম, এবং প্রথম টার্গেটটা ওই 32 থেকে 34-50, মানে আপনি গড়ে 33 আশেপাশে ধরে রাখেন, যখন যায় তখন অবস্থা বুঝে সিদ্ধান্ত নিয়েন। সো এইটাই আমাদের প্রথম টার্গেট থাকবে, প্রথম টার্গেটে কোনো পরিবর্তন নাই। যেহেতু এই মুহূর্তে এটা কেনা দামের অনেক উপরে উঠে গেছে, আপনি অলরেডি প্রফিটে চলে গেছেন, যদি প্রথম টার্গেট হিট করার পরে আপনি স্টকটা দিয়ে বড় পরিকল্পনা করতে সাহস পান, আমি সাহস পাচ্ছি, আমি কিন্তু বলতেছি আরও যাবে, বাট তবুও আমি বলতেছি কি কারণে, যে এখানে আপনি দেখা গেল আর 2 দিন ওয়েট করেই টার্গেট পেয়ে গেছেন, আপনি সেল করতে পারেন, কারণ অল্প সময় আপনি 25%-20%-এর উপরে প্রফিট পেয়ে গেছেন, সেই লজিকে সেল করাটা ওকে। বাট আপনি যদি চান যে আমি এটার মূল টার্গেট পর্যন্ত ক্যারি করব, তাহলে এই শেয়ারটার টার্গেট কিন্তু 42 থেকে 46 টাকার জোনে।
অর্থাৎ আমি বোঝানোর চেষ্টা করতেছি এই শেয়ারটা এখানে থেকে এখানে উঠে সুইং তৈরি করছে, এই যে সুইং তৈরি করছে, এই যে উঠে সুইং তৈরি করে এইখানে যাবে, এরপরে আবার সুইং তৈরি করে আবার এখানে যাবে। এখন এই যে লেভেলগুলো দেখাইলাম না, এগুলো একটু উপরে নামবে একটু নিচে নামবে, এগুলো লাইভ মার্কেটে দেখতে হবে, এখনই বলতে পারবো না। বাট আপনি যদি এটাকে পজিশন ট্রেডিংয়ের প্ল্যান করে থাকেন তাহলে আমি বলবো 42+ হলে তখন সিদ্ধান্ত। আর যদি শর্ট টার্ম মানে 1 মাসের ট্রেডিংয়ের প্ল্যান করে থাকেন তাহলে এই জোনটাই হবে আপনার টার্গেট। আমরা অলরেডি টার্গেটের কাছাকাছি আসি। বেস্ট হোল্ডিং 14 টাকা 20 পয়সায় স্টপ লস দিয়ে 19 টাকা টার্গেট দেওয়া ছিল, কি অবস্থায় আছে? বেস্ট হোল্ডিং 14 টাকা 20 পয়সার টার্গেট হিট মানে স্টপ লস হিট করে নাই, সুইপ করছে, এটাকে বলে সুইপ করা। সুইপ করে শেক আউট করে উপরে উঠে গেছে, এটা পজিটিভ লক্ষণ। অর্থাৎ এই স্টকটা এখন আর নতুন করে এই ক্যান্ডেলের নিচে নামার সম্ভাবনা খুবই খুবই কম। সো এই স্টপ লসটাকে আপনি চাইলে আপডেট করে 14 টাকাতে নিয়ে আসতে পারেন। আমাদের যে টার্গেট 19 টাকা সেইটা অপরিবর্তিত থাকবে। তবে আমার একটা মতামত আছে, মতামত হচ্ছে যারা নতুন করে এন্ট্রি করবেন তারা এই স্টকটাতে নতুন করে এন্ট্রি না করে আজকের ভিডিও লাস্টে যে স্টকগুলো আপনাদেরকে দেখাবো ইন্স্যুরেন্স থেকে বা অন্য সাইট থেকে, যেমন কনফিডেন্স দেখালাম, ওগুলাতে এন্ট্রি করতে পারেন। এটাকে একটু সেকেন্ড প্রায়োরিটিতে রাখেন, কারণ এইরকম যখন অনেক বড় ক্যান্ডেল তৈরি হয় তখন সাধারণত মার্কেট ওই রেঞ্জে একটু সময় নেয়। ফর এক্সাম্পল এইখানে অনেক বড় একটা ক্যান্ডেল তৈরি হয়েছিল, এরপরে দেখেন অনেকদিন, যদিও এটা নিউজের কারণে ওই ডিভিডেন্ড দিতে পারে না সেই কারণে, বাট এই ক্যান্ডেলটা তৈরি হওয়ার পর যদি ভলিউম অব্যাহত না থাকে এটা আবার কিছুদিন সময় নেবে, টার্গেটে যাবে, এটা নিয়ে আমার কোনো কনফিউশন নাই। এই কারণে বলতেছি যাদের আছে ইটস ওকে, ওয়েট করতে পারেন, বাট যাদের নাই নতুন না কিনে আমি যেগুলো লাস্টে দেখাবো ওগুলোর দিকে নতুন কিনতে পারেন। জেনেক্সিল 27 টাকা 80 পয়সাতে আমাদের কেনা, কারো হয়তো 28 টাকায় কেনা, 33 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে ঘুমিয়ে থাকতে বলা হয়েছিল। 33 টাকা 50 পয়সার স্টপ লস হিট করে নাই, শেয়ারটা উল্টা বেড়ে গেছে। স্টপ লস ট্রেইল করে এখন 36 টাকা 10 পয়সায় উত্তোলন করে দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এখন আবার আপ ডাউন করবে। আমি একমত আপনার সাথে, এটা আপ ডাউন করতে পারে, হ্যাঁ, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। বাট আপনি যদি 36 টাকা 10 পয়সার নিচে না গেলে সেল করবো না এই নিয়তে অটুট থাকতে পারেন। আপনার প্রথম টার্গেট 52 টাকা, 52 টাকায় যখন যাবে তখন আলাপ আলোচনা হবে। আমরা আইটি সেক্টর থেকে আর কোনো শেয়ার দেই নাই একমাত্র এই কারণে যে অলরেডি আমরা 28 টাকা থেকে 41+ উঠে গেছি। অর্থাৎ আমরা এই একটা শেয়ার দিয়ে 13 টাকা প্রফিটে আসি। যদি এই শেয়ারটাকে ফলো আপ করে 52 টাকা পর্যন্ত নিতে পারি তাহলে আপনি খেয়াল করে দেখেন 28 থেকে 52 24 টাকা প্রফিটে থাকবো, প্রায় ডাবলের কাছাকাছি। সো আমাদের ইন্টেনশনটা এইটা, আমি একটা সেক্টর থেকে অনেকগুলো শেয়ার ফলো করে নিজেকেও এঙ্গেজ করতে চাই না, আপনাকেও বারবার কনফিউজ করতে চাই না, বরঞ্চ এই একটাতেই ফিক্স থাকেন এবং আমরা টার্গেট পর্যন্ত যাওয়ার চেষ্টা করি। আর যদি ভালো না লাগে, রিস্ক ফিল হয়, আর একটু টান দেখলে যদি আপনি সেলও করে দেন তাও আপনার 16-17 টাকা প্রফিট আছে, হিউজ একটা প্রফিট আছে। সো আমার মনে হয় না এটা নিয়ে আর কোনো কনফিউশন আছে। মনুসপুল 114 টাকার ওই সময় ছিল, এটা কেনা কিন্তু আরও আগে, এইখানে প্রথম এন্ট্রি করা হয়েছিল, তারপর তো আবার রিটেস্টের সময় গেছে। এটা 129 টাকা টার্গেট, দেখি আজকে কি অবস্থা। এই স্টকটার টার্গেট 129 টাকা অপরিবর্তিত থাকবে, এটা চেঞ্জ করার কোনো কারণ নাই। স্টপ লসটাকে পরিবর্তন করে 116 টাকা 10 পয়সা করে দেওয়া হলো। আশা করতেছি আগামী সপ্তাহ শেষ হতে আমরা টার্গেট পেয়ে যাব। এই টার্গেটটাই এই স্টকের শেষ টার্গেট না, এটা ফার্স্ট সাপ্লাই জোন। যদি আপনি ধৈর্য ধরে এই স্টকটাতে পজিশন ট্রেড করতে চান তাহলে পরবর্তীতে এই স্টকটার টার্গেট আপনাতে শেয়ার করা হবে। তবে একটা ধারণা দিয়ে রাখি, এই শেয়ারটা বাজার ভালো থাকলে 2026 সালের শেষ দিকে 3 মাস লাগবে নাকি 2 মাস লাগবে না 4 মাস লাগবে আমি জানি না, 180 টাকা আমি এক্সপেক্ট করতেছি। সো এগুলার টার্গেট কিন্তু 129 টাকায় শেষ হয়ে যাবে না, 129 টাকা এইটার প্রথম টার্গেট। যখন হিট করবে তখন স্টপ লস ট্রেল করে 116তেও থাকতে পারে, অন্য কোথাও যেতে পারে। ওই পর্যন্ত যদি আপনি সহ্য করতে পারেন তাহলে আপনি 180 টার্গেট করে আগামী 3 মাস ওয়েট করবেন, ব্যাপারটা এরকম। সো এইটাও আমার টার্গেটের পথেই আছে, কোনো কনফিউশন নাই। মাগুরা প্লেক্স 88 টাকায় ছিল, 102 টাকা টার্গেট দেওয়া ছিল। আসেন একটু মাগুরা প্লেক্সে যাই। মাগুরা প্লেক্স আজকে 94 টাকায় আছে। স্টপ লস অলরেডি একটু চেঞ্জ করা হয়েছিল, আমি আরও চেঞ্জ করে দিচ্ছি। আপনি স্টপ লস এখন 90 টাকাতে ধরেন, 90 টাকাতে ধরে 102 টাকাই হবে আমাদের প্রথম টার্গেট। 102.3, আবার বলছি 102.3 প্রথম টার্গেট। একই রকম মন্তব্য, যদি আপনি মনুসপুলের কথা চিন্তা করেন বা এইটার কথা চিন্তা করেন, কোনোটারই টার্গেট এইটাতে গিয়ে শেষ হয়ে যাবে না। এগুলো 1 মাসের টার্গেট, আমরা এক্সপেক্ট করি জুন মাস শেষ হতে আমরা এইরকম একটা টার্গেট পাবো। এরপরে আপনি যদি হোল্ড করতে পারেন পরবর্তীতে পজিশন ট্রেডিংয়ের এই টার্গেটগুলো বলা হবে, আমি অগ্রিম আগেই কিছু বললাম না। নাহি ক্যাপ সবই জানেন, অলরেডি স্টপ লস ট্রেল করে দেওয়া আছে, এখানে বলার কিছু নাই। সো এইখানে আমি আপনাদেরকে বলবো যে 36 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে 50-এর কাছাকাছি যখন যায় তখন এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। আপাতত এইটাতে কোনো ধরনের কোনো কনফিউশন, কোনো ধরনের সমস্যা আমি দেখতে পাচ্ছি না, বরং প্রচণ্ডভাবে আশাবাদী। আমান ফিডের কি অবস্থা?
আমন ফিট 32 টাকা 30 পয়সা স্টপ লস ধরে 33 টাকা 50 পয়সার সময় দেওয়া হয়েছিল, আজকে এটার দাম 34 টাকা 30 পয়সা, খুব বেশি বাড়ে নাই, জাস্ট 1 টাকার মতো বাড়ছে। তো স্টপ লস হয় নাই, আমি স্টপ লসটাকে আপনাদের ট্রেল করে 32 টাকা 80 পয়সা উত্তোলন করে দিচ্ছি। প্রথম টার্গেট 37-38 জোনটা অপরিবর্তিত থাকবে। তবে একটা কথা, এই স্টকটার বেলায় এইটা প্রথম টার্গেট না, এই স্টকটার বেলায় 37-38 টাকা পেয়ে গেলে আপনি সেল করে দিন, কারণ এই স্টকটা এই লেভেলে যাওয়ার পর সুইং তৈরি করবে, সুইং তৈরি করার জন্য নিচে আসবে, সো এটাতে আবার পরে এন্ট্রি নিতে হবে। এটা 38-39 ব্রেক করে উপরে উঠতে থাকবে, ব্যাপারটা এরকম নাও হতে পারে। সো এটা শর্ট টার্ম প্ল্যান রাখেন 1 মাসের, 32 টাকা 80 পয়সা স্টপ লস, 37-38 গেলে সেল করে দিব, ব্যাপারটা এরকম। এরপর কি আছে, আরডি ফুড। আরডি ফুডের ডিটেইল আপডেট দেওয়া আছে, এটার স্টপ লসটাকে এখান থেকে ট্রেল করে 27 টাকা 80 পয়সায় উঠিয়ে দেওয়া আছে অলরেডি গ্রুপে। এই স্টকটার টার্গেট থাকবে 37 থেকে 41 জনে, মোরলেস 38 টাকা ধরে রাখেন, আগে ওই লেভেলে যাক তারপর আলাপ করব। আর যদি কোনো কারণে 27 টাকা 80 পয়সার নিচে ক্লোজ করে তাহলে স্টপ লস হবে। দেখেন স্টপ লস হয়ে গেলে অনেকেই জিজ্ঞেস করেন, ভাই স্টকটার তো ফলো আপ দিলেন না, স্টপ লস হয়ে গেছে, কি করব এখন, আমার কি করা উচিত? স্টপ লসটার মানে হচ্ছে একটা স্টক কেনার আগে আপনাকে বলা হচ্ছে এই লেভেলটার নিচে চলে গেলে আপনার জন্য ঝুঁকি তৈরি করতে পারে, আপনি ঝুঁকিতে যাবেন না, আপনার লসটাকে আপনি স্টপ করে দিবেন। এ কারণেই তো এটার নাম স্টপ লস। সো যখনই স্টপ লস হয়ে যাবে ডেফিনেটলি আপনাকে ওইটা অল্প লসে সেল করে দিতে হবে। আর যেগুলো আমরা ট্রায়াল করে করে উপরে উঠাচ্ছি ওগুলোতে তো আপনার লস নাই, অলরেডি প্রফিটে, সামান্য প্রফিটেই আপনি সেল করতে পারবেন। সো স্টপ লস হয়ে গেলে আমাকে জিজ্ঞেস করার কিছু নাই, বরঞ্চ টার্গেট জোনে গেলে কতটুকু সেল করব এবং পরবর্তী টার্গেট কত হইতে পারে সেইটা জানানো আমার মূল কাজ। আসেন আরডি ফুডের পরে কি ছিল, আরডি ফুডের পরে ছিল শেফার্ড। শেফার্ডের বর্তমান অবস্থা কি, শেফার্ডের স্টপ লসটাকে ট্রেইল করে আপনার 16 টাকা 50 পয়সায় তুলে দেওয়া হলো এবং প্রথম টার্গেট সেই 19.5 থেকে 20.5 জনে অপরিবর্তিত থাকবে। যদিও অনেক লাল দেখা যাচ্ছে, বাট আমি এখনো পর্যন্ত এই শেয়ারটা নিয়ে ভয় পাচ্ছি না, সব কিছু ঠিকঠাক আছে, সাইডওয়েজ প্লে করতেছে। সো যখন এখানে একটা টিপস দিই আমি আপনাদেরকে, যখন কোনো স্টক এরকম সাইডওয়েজ প্লে করে তখন আপনি নিজ উদ্যোগে এই স্টকটা থেকে তখন 50% কোয়ান্টিটি কমিয়ে, যেই স্টকটা আমি নতুন করে দিচ্ছি মার্কেটের সাথে ম্যাচ করিয়ে, লাইভ মার্কেটের ট্রেন্ডের সাথে, সেইখানে আপনি কিছু কোয়ান্টিটি শিফট করতে পারেন, এতে করে আপনার এই সময়টা সেভ হইতে পারে। বাট এই স্টক যদি সময় নেয়, এটা তো আপনার বা আমার কারো কিছু করার থাকে না তখন, কিন্তু আপনার লজিকটা দেখতে হবে। আমার স্টপ লস হচ্ছে কি, আমার একটা স্টকও কি স্টপ লস হয়েছে এখন পর্যন্ত, যেগুলো গত এই 12 দিন আগে আমাদের শেয়ার করা হয়েছিল? হয় নাই, কিন্তু মার্কেট কিন্তু 3 দিন পড়ছে মাঝখানে। সো স্টপ লস হচ্ছে না বিধায় টার্গেট হবে, কিন্তু কয় দিনে হবে সেটা কিন্তু ওই স্টকের গতি এবং ভলিউমের উপর নির্ভর করে। ওইটা যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে আপনি কিন্তু সুইচিংয়ের সিদ্ধান্তও নিতে পারবেন। আচ্ছা, শেফার্ডের পরে সোনালিয়াস 186 টাকার আশেপাশে এটার পুনরায় দেওয়া হয়েছে, এইখানে 179 টাকায় স্টপ লস ধরে। সো এইটার স্টপ লস ট্রেল করে দেওয়া হয়েছে অলরেডি গ্রুপে এবং পুরো আপডেটই গ্রুপে দেওয়া হয়েছে। বর্তমান স্টপ লস 202 টাকা 4 পয়সা, প্রথম টার্গেট 227 টাকা, যেটা আগামী সপ্তাহে পেয়ে যাচ্ছেন, এটা অপরিবর্তিত। হোল্ডিং কিভাবে বাড়াতে হবে সেটা গ্রুপে বলা হয়েছে, আইদার এইখানে গিয়ে রিজেক্ট হয়ে এইভাবে আসবে, এই 202 টাকায় স্টপ লস ধরে যদি আপনি দেখা যায় 210-এর আশেপাশে পাচ্ছেন, এখানে আপনি কোয়ান্টিটি বাড়াবেন। আর যদি দেখেন এইখানে ব্রেকআউট করে ফেলছে, ওয়েট করবেন, আগে এই কোয়ান্টিটি বাড়াবেন না, রিটেস্ট করে যখন উপরের দিকে উঠবে তখন এই যে 227 টাকা থেকে 30 টাকার জোনের দিকে যদি পান, তখন আমি নিজেই জানানোর চেষ্টা করব যে এইখানে আপনি কোয়ান্টিটি বাড়াতে পারেন। এখন আপাতত এইখানে টার্গেট হিট করলে প্রথমে 50% আপনি সেল করতে পারেন, এরপরে বাকি 50% আপনি ব্রেকআউট করার পরে রিটেস্টে কিনবেন, অথবা যদি এখান থেকে রিভার্স ব্যাক আসে এই সুইং লোতে কিনবেন। পলিসিটা হচ্ছে এইটা। সো আসেন পরবর্তী লেভেল, পরবর্তী স্টক সোনালি আসার পরে ছিল ফার্স্ট প্রাইম, যেটা আমরা 20 টাকার নিচে কিনেছি, 19 টাকার ঘরে কেনা গত মাসের লাস্টের দিকে। সো এইটা 25 টাকার টার্গেট অলরেডি হিট করে ফেলছে এবং ফলো আপও দেওয়া হয়েছে। এই স্টকটার বর্তমান স্টপ লস পয়েন্ট থাকবে হচ্ছে, এখানে ধরি আমরা 22 টাকা 20 পয়সা। সো আমি বিলিভ করি 22 টাকা 20 পয়সার নিচে এই শেয়ারটা যাবে না। সো যারা হোল্ড করতেছেন, মিউচুয়াল ফান্ড নিয়ে আমাকে কয়েকজন ইনবক্স করেছিলেন, দেখলাম মিউচুয়াল ফান্ড নিয়ে মার্কেটে অনেক নিউজ আসছে পজিটিভ, ভালো হইতে পারে। ভাইয়া মিউচুয়াল ফান্ড নিয়ে মার্কেটে যখন নিউজ আসে নাই তখনই কিন্তু অ্যাট ফার্স্ট আমরা ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড চার্ট দেখে ঠিক এই ক্যান্ডেলে এন্ট্রি করে ফেলছি, একটা প্রপার জোনে এন্ট্রি করছি এবং এন্ট্রি করার পরে শেয়ারটা 25% অলরেডি প্রফিট দিছে এবং আরও 25% প্রফিটের জন্য আপনাদেরকে টার্গেট দেওয়া আছে। তার মানে এইখানে 25%, এইখানে 25%, কত হলো 50%। আমার প্রশ্ন হচ্ছে, মিউচুয়াল ফান্ড নিয়ে মার্কেটে নিউজ আসছে বা কেউ কিছু বলছে, সেটা আপনি আমাকে কেন জিজ্ঞেস করবেন? এটা কি লজিক্যাল হইলো ব্যাপারটা?
লজিক্যাল হলো না কিন্তু। সো আপনার যদি মনে হয় যে মিউচুয়াল ফান্ড ভালো করবে, আরও 5টা মিউচুয়াল ফান্ড আপনি কিনবেন, কিনতে পারেন। বাট আমি তো অন্যগুলো ভালো করা শুরু করার আগে আমরা প্রপার জায়গায় আগে এন্ট্রি নিয়ে ফেলছি, বলছি যে মিউচুয়াল ফান্ড থেকে আমরা একটাই কিনবো, এই একটাকেই আমরা 50% গ্রো করা পর্যন্ত টার্গেট ফলো করবো। আমার দরকার কি, ওই আইটির মতোই, আইটিতে যেমন জেনেক্সিল ধরছি ওটাকেই টার্গেট পর্যন্ত যাব, মিউচুয়াল ফান্ড থেকে ফার্স্ট প্রাইম ধরছি ওইটাকেই আমরা ইনশাল্লাহ টার্গেট পর্যন্ত যাব, আরও অনেক বাড়বে, বাড়ুক। তারপরে তো আপনাদের ওই যে রিলায়েন্স ওয়ান যেটা বটমেট ওটা দেখানো আছে কিভাবে হবে। ফার্স্ট টার্গেট 13 টাকা, পরবর্তীতে সুইং ক্রিয়েট করার পরে ফাইনাল টার্গেট হবে 16 টাকা। বাট আমরা এগুলো সবার জন্য দেখাবো না, আমি এগুলোতে খুব বেশি আগ্রহী না। আমরা যে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ডে আসি এটাকেই আমাদের টার্গেট থাকবে 22 টাকা 20 পয়সায় স্টপ লস ট্রেইল করতে 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 30 টাকা পর্যন্ত নিয়ে যাওয়া। এবার আসেন এমএল ডাইং, 10 টাকা স্টপ লস ট্রেইল 10 টাকা 40 পয়সায় দিয়ে 14 টাকা টার্গেট দেওয়া ছিল গত সপ্তাহে। সো যদি দেখেন এমএল ডাইংয়ের কন্ডিশন, ওটার স্টপ লস ট্রেইল করতে করতে অলরেডি উপরে উঠিয়ে দেওয়া আছে, টার্গেট 14 টাকা এখনও পর্যন্ত অপরিবর্তিত আছে। তবে আমি এখানে আপনাদেরকে একটা পরামর্শ দিব, সেটা হচ্ছে আগামীকাল যদি একটা টান পান তাহলে এমএল ডাইং থেকে প্রফিট টেক করতে পারেন, কারণ এইখানে যে ক্যান্ডেলটা হয়েছে এখন যদি নতুন করে এর চেয়ে ভালো ভলিউম হয়ে উপরে ওঠে তাহলে ভালো, আদারওয়াইজ এই 13, 50, 60, 70 পর্যন্ত উঠে তারপর আবার একটু ফল করতে পারে। সো এইটাকে আমি বলবো এখন এইটাতে নতুন এন্ট্রি করার দরকার নাই, এটা একটা প্রপার সাপ্লাই জোন। সো এই সাপ্লাই জোনে আপনি আপনার সুবিধা মতো এটা সেল করতে পারেন। প্রফিট কিন্তু ভালো প্রফিট আছে, এটা কিন্তু আমরা 8 টাকা ঘর থেকে ট্রেড করতেছি এবং সেকেন্ড টাইম 10 টাকার নিচে এন্ট্রি করছি 9 টাকা 60 পয়সায় স্টপ লস ধরে। সো 10 টাকা থেকে যদি আপনি 13.5 টাকাও পান তারপরেও কিন্তু 35% প্রফিট, এবং এর আগে ফার্স্ট ধাপে আমরা কিন্তু এটা 8 টাকা থেকে 10.5 টাকা পর্যন্ত অলরেডি একবার ট্রেড করে আসছি। সো পুরা জার্নিগুলো বোঝার চেষ্টা করেন, এইটাও কিন্তু আপনাকে সেই 9 টাকা থেকে 14 টাকা পর্যন্ত অলমোস্ট 50%-এর একটা জার্নি উপহার দিচ্ছে বা দিয়ে ফেলছে প্রায়। আসেন তশরিফা, নতুন করে দেওয়া হয়েছিল টেক্সটাইল থেকে। তো তশরিফা যদি আমরা আজকে দিনে দেখতে পাই প্রথম টার্গেট হিট করে ব্রেকআউট করে উপরে উঠে গেছে, এইটার আমরা যেটা করতে পারবো সেটার স্টপ লসটা 21 টাকা 20 পয়সায় দেওয়াটা আসলে নিরাপদ হবে না। দ্যাটস ওয়াই আমি বাধ্য হয়ে এই লাল ক্যান্ডেলটার নিচে 23 টাকা 30 পয়সাতে স্টপ লস রাখতেছি। যদি কোনো কারণে 23 টাকা 30 পয়সার নিচে ক্লোজ করে সেল করে দিয়েন, যদি 23 টাকা 30 পয়সার নিচে ক্লোজ না করে তাহলে এই স্টকটা আমরা 28± জোনে গেলে প্রফিট টেক করার চিন্তা ভাবনা করবো। আমরা কিনছি কোথায়? আমরা কিনছি কিন্তু এই রিটেস্টে, দ্যাটস দ্য পয়েন্ট। 20 টাকার নিচে 19 টাকার ঘরে আমরা এই স্টকটা কিনছি। সো যদি 19 টাকার ঘর থেকে আপনি 28 টাকা পান তাহলে আপনি 19 টাকা 28 টাকা 9 টাকা পাবেন। 9 টাকা মানে হচ্ছে 19 টাকার ঘরে কেনা, তো তার মানে কত পার্সেন্ট? 45%-এর আশেপাশে বা একটু বেশি হবে, কম হবে না, মানে প্রায় 50% প্রফিট। সো আশা করি 50% প্রফিট যদি 1-1.5 মাসের মধ্যে পাওয়া যায় খারাপ না। সেই ক্ষেত্রে আবার এটা আরও অনেক দূর যাবে ভেবে লোভ করে অনেক বেশি দেরি করার দরকার নাই। 28 থেকে 30 এটার আসলে মেন টার্গেট জোন। সো আমরা 28টাকে আপাতত টার্গেট হিসাবে রাখলাম। এটা কিন্তু নতুন এন্ট্রির সুযোগ নাই, দেখেন এগুলো কিন্তু নতুন এন্ট্রি না, ফলো আপ। নতুন এন্ট্রি আমি একটু পরে দিব। MHSML এটাও সেম ঘটনা, 22 টাকা 60 পয়সার স্টপ লস অপরিবর্তিত আছে, মেইন টার্গেট 31-32 অপরিবর্তিতই থাকবে। তবে এই স্টকটা সেমভাবে আপনার ওই যে শেফার্ডের মতো সাইডওয়েজ স্লো প্লে করতেছে। সো যখন কোনো একটা স্টক সাইডওয়েজ স্লো প্লে করবে আপনারা ওই শেয়ারটা থেকে কিছু কোয়ান্টিটি কম রেখে অন্য যে শেয়ারগুলো ফার্স্ট প্লে করতেছে ওই দিকে কিছু কোয়ান্টিটি বাড়াতে পারেন। ফর এক্সাম্পল এটা আপনি 20,000 কিনছিলেন বা আপনি অন্য কোনো একটা শেয়ার 20,000 কিনেছিলেন যেটা খুব বেশি প্লে করে নাই, স্টপ লস তো হয়ই নাই ডেফিনেটলি। সো ওই ক্ষেত্রে আপনি নতুন যে শেয়ারটা দেখতেছেন বেটার অবস্থায় আছে, আপনি ওই 20,000 থেকে 10,000 সুইচ করে রাখেন, নতুনটাতে ঢুকে যান, আর বাকি 10,000 এটাতে থাকুক। এরপর যদি নতুনটা যেটা কিনে ফেলছেন ওটা প্রফিট হয়ে যায়, প্রয়োজনে আপনি পরবর্তীতে এইটার 10,000 সুইচ করতে পারেন। তবে এই শেয়ারটার মধ্যে কিন্তু কোনো সমস্যা হয় নাই, এই শেয়ারটা কিন্তু এখনও বাড়ার অপরচুনিটি 100% রাখে, কিন্তু স্লো আছে। যখন স্লো থাকে কয়দিনে বাড়বে এটা বলার আসলে সুযোগ থাকে না। এরপরে কি ছিল? সাইহাম টেক্স, এটা বলা ছিল এটা 19 ব্রেকআউট করবে, 19 ব্রেকআউট করে রিটেস্ট করলে আবার পুনরায় আরেকটা এন্ট্রি জোনটা ট্রিগার করবে যেটার টার্গেট 24-এর আশেপাশের দিকে যেতে থাকবে পরবর্তীতে। সো আজকের দিনে যদি আমরা দেখি এটা আসলে ওই টার্গেটটাকে অ্যাচিভ করে ফেলছে, উঠছে, রিটেস্ট করতেছে। যাদের হাতে আছে তাদের জন্য বলবো এই স্টকটা হোল্ড করেন, যাদের হাতে নাই তাদেরকে বলবো এই স্টকটা এখনই নতুন করে কেনা আপনার জন্য জরুরি না, আরও আমরা অবজার্ভ করতে চাই। এরপর আপনাদের ইন্স্যুরেন্স সেক্টর থেকে ডিজিআইসি দেওয়া ছিল 26 টাকা 70 পয়সায় স্টপ লস ধরে, প্রথম টার্গেট 33, পরের টার্গেট 38 টাকা।
সো যদি ডিজিআইটিতে আসেন তাহলে দেখেন প্রথম টার্গেট হিট হয়ে গেছে এবং পরবর্তী টার্গেট 38 টাকা আপনারা আগামী সপ্তাহের শেষ হইতে হইতে পেয়ে যাবেন বলে আমি বিলিভ করতেছি। সো যাদের আছে তারা হোল্ড করেন, কোনো টেনশন আমি দেখতে পাচ্ছি না। এরপরে গ্রিন ডেল্টার ফলো আপ ছিল, নতুন করেও কেনা যায় সেটাও বলা ছিল। 61 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে 78 টাকা টার্গেট করার জন্য। এইটার আপডেট হচ্ছে স্টপ লসটাকে উপরের দিকে উঠিয়ে, এই যে এখানে দেখানো ছিল এন্ট্রির কথা, কিন্তু স্টপ লস তো হয়নি, বেড়ে গেছে। সো 66 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে আপনি এখন হোল্ড করবেন এবং আপনার টার্গেটটা 78-এর জায়গায় আমি 80 করে দিচ্ছি। 80 টাকা হবে আমাদের এটার মেইন টার্গেট। সো 80 টাকায় গেলে তখন আমরা ডিসকাস করার চেষ্টা করব, বা আপনি আপনার মতো সেল করাও শুরু করতে পারেন। স্টপ লস 66 টাকা 50 পয়সা। যাদের এই স্টকটা আছে তাদের কিন্তু এখানে স্মার্ট হওয়া উচিত। কিভাবে স্মার্ট হওয়া উচিত? আপনার যদি এরকম কোনো একটা লেভেলে কেনা থাকে, এটা তো আরও 1 মাস আগে থেকে ফলো আপ করা হচ্ছে। যদি আপনার 60, 61, 62 ওরকম লেভেলগুলোতে কেনা থাকে বা 63, 64তেও কেনা থাকে রিসেন্টলি, তবুও আগামীকাল যদি আপনি এই শেয়ারটা ধরেন লেটসে 68 টাকা 50 পয়সায় কেনার অপরচুনিটি পান বা 69 টাকা পর্যন্ত কেনার অপরচুনিটি পান, আপনি কিন্তু 20-30% হোল্ডিং বাড়াতেই পারেন। কারণ দেখেন নতুন যেটুকু কিনতেছেন ওটার স্টপ লস হচ্ছে 66 টাকা 50 পয়সা এবং আপনার হাতে ম্যাচিউর শেয়ার আছে। সো কোনো সমস্যা দেখলে তো আপনি ওইটা এক্সিট করে ফেলতে পারবেন। এইভাবে একটু স্মার্ট হলে আপনি কোয়ান্টিটি বাড়িয়ে বড় প্রফিট করতে পারবেন একই শেয়ার থেকে। গ্রিন ডেল্টার পরে ছিল প্রভাতী ইন্স্যুরেন্স, এটা ফলো আপ চলতেছিল। এটা টার্গেট দেওয়া ছিল, প্রথম টার্গেট 67 টাকা এবং পরবর্তীতেও ফলো আপ করে বলা হয়েছে যে এটা আরও ভবিষ্যতে বাড়তে পারে, বাট আপাতত 67 টাকা। সো আমরা দেখতে পাচ্ছি 67 টাকার টার্গেট হিট, এবং টার্গেট হিট করার পরে স্টপ লস ট্রেল করা হয়েছিল। এখন এটার স্টপ লস আমি 61 টাকা করে দিলাম। ট্রেল করে ওয়েট করতে পারেন, 61 টাকার নিচে গেলে সেল, অথবা ওয়েট করতে থাকেন। টার্গেট এটা আসলে ওইভাবে আমি তারপরও বলি, পরেরটা হচ্ছে 82-83 টাকা পর্যন্ত আপনি টার্গেট রাখতে পারেন। তবে এই শেয়ারটাতে নতুন এন্ট্রি প্রচণ্ড ঝুঁকিপূর্ণ, আমি এটাতে নতুন এন্ট্রি কোনোভাবেই সাজেস্ট করব না। নতুন এন্ট্রির জন্য অন্য শেয়ার আছে, দেখাবো। এরপরে গত সপ্তাহে নতুন করে একটা ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে, যেহেতু ডিজিআইসি বেড়ে গিয়েছিল, হাতের সবগুলো ইন্স্যুরেন্সই বেড়ে গিয়েছিল। ওটা ছিল ইউনিয়ন ইন্স্যুরেন্স, যেটা টার্গেট দেওয়া ছিল 48 টাকা। আজকে যদি আমরা ইউনিয়ন ইন্স্যুরেন্সের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি স্টপ লস ট্রেল করে 43 টাকা 40 পয়সায় উত্তোলন করা হয়েছে এবং আগামী সপ্তাহে 2-1 দিনের মধ্যে আপনারা 48 টাকার টার্গেটটা পেয়ে যাবেন। এবং আমি বলবো ইউনিয়ন ইন্স্যুরেন্সটা আপনারা সেল করে দিয়েন না। ইউনিয়ন ইন্স্যুরেন্সটা আমরা এর পরবর্তী টার্গেট এটা ব্রেকআউট করলে 54-55 টাকার জোনে নিয়ে যাব, লাইভ মার্কেটে দেখাবো। আপাতত এটার ফলো আপে আমি টার্গেট চেঞ্জ করে দিচ্ছি না, বাট এইটা ছিল প্রথম টার্গেট, সেকেন্ড টার্গেট আমি দিব। সো আপনি মাথায় রাখেন যে এটা 48 ব্রেক করে গেলে আমরা শুধু স্টপ লস ট্রেল করব এবং এটাকে হোল্ড করব, এটাকে আগেই অস্থির হয়ে সেল করে দিব না। এটা কিন্তু গত সপ্তাহে কেনা হয়েছে, জাস্ট একদম রিসেন্ট কেনা হয়েছে। এরপর ওয়াইম্যাক্স নিয়ে আমার কোনো মতামতের পরিবর্তন নাই। ওয়াইম্যাক্স হচ্ছে ভবিষ্যতের ফরচুন, এটা আমি গত দিনও বলছি, তার আগের ভিডিওতেও বলছি। কিন্তু আপনি যদি বটমে একটা শেয়ার ধরতে চান অ্যাকুমুলেশনের আগে, তাহলে আপনাকে সময় দিতে হবে। আমি বটমে ধরি না সাধারণত, কারো যদি ধরার আগ্রহ থাকে, কেউ যদি ধরে থেকে থাকেন, এটার প্ল্যান দেওয়া ছিল এইভাবে: 15 টাকায় 50% কেনার জন্য, আর কোনো কারণে যদি প্রাইস ফল করে তাহলে 14 টাকায় বাকি 50% কেনার জন্য, যাতে অ্যাভারেজ রেটটা স্বাভাবিক থাকে। এবং স্টপ লস হচ্ছে 13 টাকা 40 পয়সার নিচে গেলে। আদারওয়াইজ যেদিন এই শেয়ারটা 17 টাকা 20 পয়সার উপরে যাবে সেই দিন এটা ব্রেকআউট ট্রিগার করবে এবং শেয়ারটার ভবিষ্যৎ টার্গেট হবে 26 টাকা। সো আমরা এই শেয়ারটাকে আগে থেকে দেখাইছি এই কারণে যে 14 টাকা 15 টাকায় যদি কেউ কিনতে পারে, 26 টাকা পর্যন্ত সে টার্গেটটা নিতে পারে, যদি এতে 6 মাস সময়ও লাগে, তার কিন্তু 70-80% পর্যন্ত প্রফিট করার একটা অপরচুনিটি ক্রিয়েট হয়, যে কারণে এটা অগ্রিম দেখানো আছে। সো এই শেয়ারটা নিয়ে আসলে ফলো আপ করা বা কয়েকদিন পর জিজ্ঞাসা করা লজিক্যাল কিছু না, কারণ দেখেন ওই জোনের মধ্যে আছে। এটা ব্রেকআউট করলে আমি বুঝবো, দেখবো, তখন বলবো। এইটা এখনও কালেকশন জোনে আছে, সুন্দর আছে এবং কালেকশন চলতেছে। আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন, এটা আপনার ব্যাপার। ফরচুন নিয়ে খুব সুন্দরভাবে বলা আছে যে ফরচুন আমরা 20-21 টাকায় পাবো প্রথম টার্গেট, 26 টাকা দেওয়া হয়েছে দ্বিতীয় টার্গেট। তবে আমি আরও আগে থেকে বলছি যে এই শেয়ারটা 26 টাকাও ফাইনাল টার্গেট না, আরও উপরে যাবে বলে আমি বিলিভ করি, বাট সেটা লং টার্ম। এই শেয়ারটা এক কথায় বলা হয়েছে যে ভবিষ্যতে নাহি ক্যাপের মতো ডাবল বা মাল্টিপ্লাই হতে পারে বলে আমি বিলিভ করি। গত 1 মাস আগে থেকে আপনাদেরকে এটা আপডেট দেওয়া হয়েছে ধারাবাহিকভাবে। গত সপ্তাহে যখন অল্প স্টপ লসে কেনার সুযোগ ছিল তখন আপনাদের ফলো আপটা ছিল। সো বর্তমানে এই স্টকের কোন পজিশনে আছে ফরচুন? বর্তমানে এই স্টকটার স্টপ লসটাকে ট্রেইল করে 16 টাকা 40 পয়সায় নেওয়া হয়েছে, আগে ছিল 15 টাকা 60 পয়সায়। প্রথম টার্গেট এই 20-21 টাকা হচ্ছে প্রথম রিটেইলারের টার্গেট। কেউ যদি শর্ট টার্ম আশা করেন, এটা হয়তো আগামী সপ্তাহে বা রিসেন্টলি পেয়ে যেতে পারেন, তো শর্ট টার্ম আশা করলে এখানে সেল করে দিবেন, কারণ এরপরে সুইং তৈরি হবে। আর যদি আপনি ওয়েট করতে পারেন তাহলে আপনার পরবর্তী টার্গেট হবে 26 টাকা, যেটা পজিশন ট্রেডিংয়ের টার্গেট।
এবং আমি মনে করি এই শেয়ারটা 26 টাকার ওপরে যাবে যদি আপনি 3 মাসের বেশি সময় দেওয়ার পরিকল্পনা করতে পারেন। আসেন এবার একটু নতুন আপডেট নিয়ে আসি। ইন্স্যুরেন্স নিয়ে আপনাদেরকে আমি গতকালকে পাবলিক ভিডিওতে খুব সুন্দর করে বুঝিয়ে বলেছি, তবে আপনাদেরকে একটু স্পেশালভাবে আলাদা করে আবার বলাই লাগে, সো এটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে ইন্স্যুরেন্স সেক্টর আগামী সপ্তাহে বাড়বে, আপ ডাউন করুক লাল হোক সমস্যা নেই, আগামী সপ্তাহে বাড়বে। এবং ইন্স্যুরেন্স সেক্টরের পরবর্তী জোনটা হচ্ছে 58 টাকার আশেপাশে, মানে সেক্টরাল পয়েন্ট বলতেছে এটা, হ্যাঁ। তার মানে এখন আছে 53-তে, এখানে 5 পয়েন্টের মতো বাড়ার একটা জায়গা আছে। সো এই 5 পয়েন্ট বাড়তে গেলে অনেক শেয়ারই 20% বাড়বে, এটা মাথায় রাখতে হবে। সো ইন্স্যুরেন্স সেক্টর এখন একটা চাহিদা সম্পন্ন সেক্টরে পরিণত হতে পারে, হয়েও আছে অলরেডি। আপনাদের মনে থাকার কথা 2026 সালে যখন ইন্স্যুরেন্সগুলো দেওয়া হয়েছে, আমি খুব স্পষ্ট করে একটা কথা বলেছিলাম যে যদি সম্ভব হয় ইন্স্যুরেন্স সেক্টরের যে শেয়ারটা কিনতেছেন ওই শেয়ারটা পুরা এই 26 সালটা হোল্ড করেন। মনে করে দেখেন সেই 20 টাকা না 18 টাকায় থাকতে রূপালী লাইফ, তারপরে সেই 20-21 টাকায় থাকতে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স। আমার স্পষ্ট মনে আছে, আপনি যদি ভুলেও যান, আমার মনে আছে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সটা আমি ফার্স্ট দিয়েছিলাম এই যে জায়গাটাতে দিয়েছিলাম, এবং বলেছিলাম যে এই শেয়ারটা যদি হোল্ড করতে পারেন 50 টাকা প্লাস হবে এটার এই বছর শেষে টার্গেট, এবং শেয়ারটা ডাবল হবে। সো কে কতটুকু ফলো করছেন, কিভাবে বিশ্বাস করছেন আমি জানি না। আমার প্রথম টার্গেট 35 হিট হয়ে গেছে, এবং আমার বাৎসরিক টার্গেট 52 হিট হবে বলে আমি এখনো বিশ্বাস করি। এটা দেখে বাই সেল করেন না, এটা এখানে শেষ হইতে পারে, এখানে গিয়ে শেষ হইতে পারে, এখানে গিয়ে শেষ হইতে পারে, ওটা লাইভ মার্কেটে আমি ডিফাইন করবো। আমি কন্টিনিউ ইন্স্যুরেন্সটা এখন কেনার জন্য আপনাকে রিকমেন্ড করছি না, আমি শুধু আপনাকে দেখিয়ে মনে করিয়ে দিলাম যে আমি যে বছরের প্রথমে বলেছিলাম যে ইন্স্যুরেন্সগুলো ডাবল হবে সারা বছর হোল্ড করলে, প্রতিটাই হচ্ছে। আপনি রাখেন নাই, এইটা আপনার ব্যক্তিগত ব্যাপার, এখানে কিন্তু আমার বা কারো বা মার্কেটের কোনো ভুল নাই। সো ইন্স্যুরেন্স সেক্টরে এখানে একটা অপরচুনিটি আছে। প্রথমে আমরা যে ইন্স্যুরেন্স সেক্টরের একটা শেয়ার গত মাসে ট্রেড করেছিলাম, অগ্রণী ইন্স্যুরেন্স, এখানে কিনেছিলাম এবং শর্ট টার্ম টার্গেট হিসেবে 28.50-এ আমরা ফার্স্ট টার্গেট পেয়েছিলাম। এখন এই শেয়ারটা দ্বিতীয় টার্গেটের দিকে উঠবে বলে আমি বিলিভ করি। বর্তমানে এই শেয়ারটার স্টপ লস হচ্ছে 26 টাকা 40 পয়সা অগ্রণী ইন্স্যুরেন্সের, এবং টার্গেট হচ্ছে 36 টাকা। সো কেউ যদি এই শেয়ারটা 26 টাকা 40 পয়সা স্টপ লস ধরে 28 টাকার ঘরে 29 টাকার নিচে কেনার প্ল্যান করতে চান, করতে পারেন আগামী দিন, এবং এটার টার্গেট থাকবে 36 টাকা পর্যন্ত। আমি একটা শেয়ার দিব না, কারণ আমি যদি ইন্স্যুরেন্স থেকে একটা বা দুইটা শেয়ার দেই, ওই দুইটার মধ্যে একটা এমনিতেই হোল্ড হয়ে যাবে, আর দ্বিতীয়টা আপনারা সবাই মিলে কিনতে গেলে, মানে সবাই মিলে কিনতে গেলে ওটার 5% দাম বাড়িয়ে ফেলবেন। সো আপনি সবাই তখন কমফোর্টেবলভাবে কিনতে পারবেন না। আমি ইন্স্যুরেন্সটাকে শর্ট লিস্ট করেছি, 4-5টা শেয়ার আমি আপনাদেরকে দেখাবো। আপনার প্রায়োরিটি থাকবে কেনার সময় কোনটার স্টপ লস সবচাইতে কমে আপনি কিনতে পাচ্ছেন। আবার এমনও হইতে পারে যে আপনার পার্টিকুলার কোনো একটা ইন্স্যুরেন্স পছন্দ, ওইটা আমার সাথে মিলে গেছে, সেক্ষেত্রে আপনি ওইটা পিক করতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি ভ্যারাইটিস অফ অপশন দেখাবো, এবং যদি বলেন ভাই টার্গেট কোনটা পাওয়ার সম্ভাবনা বেশি, আমি সবগুলারই সম্ভাবনা মানে মনে করতেছি, আমি সবগুলা নিয়ে এক্সপেক্টেড। কারণ আমাদের কয়টা স্টপ লস হয়েছে গত 26 সালের পুরা 7 মাস আপনি চেক করেন, 7 মাসে হয়তো বা 7টা স্টপ লস হয়েছে, আর এই 7 মাসে 30+ স্টক খুব ভালো পরিমাণে বাড়ছে, আর 10+ স্টক প্রায় ডাবল হয়ে গেছে। সো এই জিনিসটা যদি আপনি মানে ফলো করতে পারেন, তাহলে ভয় পাওয়ার কোনো কিছু নাই। অগ্রণীর পরে সেকেন্ড আরেকটা যে শেয়ার নিয়ে কথা বলতে চাবো সেটা হচ্ছে বিজিআইসি। এগুলো সব কিন্তু নতুন এন্ট্রির জন্য দিচ্ছি, মানে এই না এটা প্রথম এন্ট্রি। বিজিআইসি কিন্তু অনেক আগে কেনা হয়েছে, অগ্রণীও কিন্তু অনেক আগে কেনা হয়েছে, এগুলো সব দ্বিতীয় এন্ট্রি, তৃতীয় এন্ট্রি। নিয়ম হচ্ছে রিস্ক ম্যানেজ করে টার্গেটকে ট্রেল করা। সো বিজিআইসির ক্ষেত্রে দেখেন 42 টাকা 90 পয়সা চলে, এবং এটার স্টপ লস হচ্ছে 41 টাকা 30 পয়সা। তার মানে স্টপ লসটা 5%-এর চাইতেও কম, অনেক ছোট স্টপ লস। এই কারণে এটা যে লেভেলেই থাকুক খুব স্মুথলি এটাকে আপনি পিক করতে পারেন। সো বিজিআইসির এন্ট্রি টার্গেট হচ্ছে 43 টাকার মধ্যে পেয়ে গেলে খুব ভালো হয়, বা 10-20 পয়সা কম বেশি হতে পারে। এই শেয়ারটার শর্ট টার্ম টার্গেট হচ্ছে 48 টাকা, এবং পজিশন ট্রেডিংয়ের টার্গেট হচ্ছে 62 টাকা। আপাতত আমরা 48 টাকাকেই ফোকাস করব, এবং পরবর্তীতে ওভার দ্য ইয়ার আগামী 2-3 মাসে 62 টাকা পর্যন্ত টার্গেট এক্সপেক্ট করি। এরপরে ইস্টার্ন ইন্স্যুরেন্স অনেক আগেই ডিসকাস করা ছিল, সরি এটা হচ্ছে ফেডারেল ইন্স্যুরেন্স। এই শেয়ারটাও এন্ট্রি পজিশনে আছে, স্টপ লস 27 টাকা, বর্তমান প্রাইস 27 টাকা 90 পয়সা। দেখেন 1 টাকার চেয়েও কম স্টপ লস। সেটা যদি 28 টাকাতেও কেনা যায়, 1 টাকা স্টপ লস, উপরের দিকে 4 টাকা রেওয়ার্ড, 1:4 রিস্ক রেওয়ার্ড রেশিও, পারফেক্ট পজিশনিং। সো এইটাকে আমরা 28 টাকার মধ্যে বা 28 টাকার আশেপাশে এন্ট্রি করার প্ল্যান করতে পারি, টার্গেট 32 টাকা। এরপর হচ্ছে ইস্টার্ন ইন্স্যুরেন্স, এইটার এন্ট্রি 60 টাকা এই মুহূর্তে আছে, 60 টাকাই এন্ট্রি যোগ্য, 58 টাকা এইটার স্টপ লস, এবং টার্গেট হচ্ছে 69 থেকে 73 জোনে।
দেখেন ইন্স্যুরেন্সগুলোর আমি অনেক বড় টার্গেট দিতেছি না, আমি ইন্স্যুরেন্সগুলোর 20%-এর আশেপাশে টার্গেট দিতেছি, কারণ শুরুতে আপনাদেরকে ইন্স্যুরেন্সের সেক্টরাল ভিউটা আমি দেখিয়ে নিলাম যে ইন্স্যুরেন্স 1-2 সপ্তাহ বাড়বে, বাট ইন্স্যুরেন্স 2-3 মাস বাড়বে না এখন এই মুহূর্তে। সো এই কারণে টার্গেটগুলো একটু ছোট এখন কম্পারেটিভলি। তার মানে যে টার্গেট ছোট তা কিন্তু না, আমরা কিন্তু ইন্স্যুরেন্সে 50% প্রফিট অলরেডি 2026 সালে এনে ফেলছি। এখন কিন্তু এক্সটেনশন উইংগুলো আমরা দেখতেছি। সো যেই কারণে এখন টার্গেট ছোট দেখলেও টেনশনের কোনো কারণ নাই। ইস্টল্যান্ড আজ থেকে 1.5 মাস আগে আমাদের কেনা হয়েছিল ঠিক এই ব্রেকআউটে। সো এইটা আমাদের প্রথম টার্গেট ছিল 26 টাকা, এবং আমাদের মাইন টার্গেট ছিল, পজিশন ট্রেডিংয়ের টার্গেট ছিল 29 থেকে 32 টাকার জোনে। এটাও কিন্তু 50% প্রফিট, এটাও কিন্তু 50% প্রফিট। এই 21-22 টাকা থেকে আপনি 31-32 হিসাব করেন, 50% প্রফিট। সো এই শেয়ারটা শুধু দেখানোর উদ্দেশ্য এটাই, কেনার জন্য না। যারা এখনও হোল্ড করতেছেন, পজিশন ট্রেডিংয়ের জন্য কিনছিলেন, তারা 26 টাকা 90 পয়সায় স্টপ লস ধরবেন এবং 32 টাকায় গেলে সেল করার পরিকল্পনা মাথায় রাখবেন। সো আপনাদেরকে জাস্ট ফলো আপটা দেওয়া হলো যে এই 50%টা যাতে আপনি হাতে থাকলে ইনশিওর করতে পারেন, এর বাইরের কোনো কিছু না। গ্রিন ডেল্টা আপনাকে নতুন কেনার জন্য না, গ্রিন ডেল্টা একটু আগে তো দেখানোই হইলো, নতুনও কেনার যোগ্য, কিন্তু বরঞ্চ মূল বিষয়টা হচ্ছে যাদের আছে তাদের কোয়ান্টিটি বাড়ানোর যোগ্য। সো এটা 66 টাকা 50 পয়সায় স্টপ লস ধরে 80 টাকা আমরা টার্গেট রাখবো। এই জায়গাটা একটু খেয়াল করেন, দেখেন নতুন কয়টা আসলে, ইস্টল্যান্ড ফলো আপ, গ্রিন ডেল্টা ফলো আপ, কোয়ান্টিটি বাড়ানোর ফলো আপ। এরপরে ইস্টার্ন ইন্স্যুরেন্সটাও আগের আছে, তারপরেও এখন আবার এন্ট্রি করার যোগ্য। সো কারো হাতে থাকলে কোয়ান্টিটি বাড়াতে পারেন, ফ্রেশ এন্ট্রি করতে চাইলেও করতে পারেন, বাট এটা একটা ফান্ডামেন্টাল টাইপের শেয়ার, একটু ভারী শেয়ার, এটা একটু স্লো বাড়ে, এটা হুট করে বাড়ে না। সো একটু ডিসেন্ট ওয়েতে এটা প্ল্যান করতে হবে। আর এর বাইরে ফেডারেল একটা, বিজিআইসি একটা, অগ্রণী একটা, 3টা অপশন দেওয়া থাকলো শর্ট টার্ম ট্রেডিংয়ের জন্য ইন্স্যুরেন্স সেক্টর থেকে। তো এইটুকু থেকে আপনি নতুন এন্ট্রির অপশন পেয়ে যাবেন। আইসিআইসিএলটা রাখা হয়েছে একমাত্র এই কারণে, অনেকেই আসলে পরবর্তীতে রিকোয়েস্ট করেন যে আমরা ইসলামিক ইন্স্যুরেন্স ছাড়া অন্য কোনো ইন্স্যুরেন্স কিনি না, যেই কারণে আমরা ইন্স্যুরেন্সের প্রফিটগুলো নিতে পারি না। তখন তাদের জন্য ইসলামিক কোনো ইন্স্যুরেন্স পেলে সেটা পিক করা হয়। এই আইসিআইসিএল কিন্তু 20-21 টাকায় পিক করা, এখন না। সো এটার প্রথম টার্গেট হিট করে ব্রেকআউট করে ফেলছে, বিধায় এটা নতুন এন্ট্রি ট্রিগার করছে। দেখেন এই যে লেভেল ব্রেকআউট করে ফেলছে। সো এখন এই স্টকটার স্টপ লস হবে 30 টাকা 80 পয়সা, এবং যদি আপনি শেয়ারটা 32 টাকা 60 পয়সা প্লাস মাইনাস 10-20 পয়সায় আগামী দিন এন্ট্রি করার অপরচুনিটি নিতে পারেন, তাহলে আপনি এই শেয়ারটার প্রথম টার্গেট রাখতে পারেন 38 টাকা এবং মেইন টার্গেট রাখতে পারেন 43 টাকা প্লাস মাইনাস। তবে মাথায় রাখবেন এই শেয়ারটা অলরেডি অনেকটা বেড়েছে, এই শেয়ারটা কিছুটা ঝুঁকিপূর্ণ হবে। তবুও যেহেতু সেক্টরাল ভিউ ভালো, এই শেয়ারটা টার্গেট রিচ করে ফেলবে, অন্তত পক্ষে 40 টাকার আশেপাশে চলে যাবে বলে আমি বিলিভ করি। সো যারা ইসলামিক ইন্স্যুরেন্সে ট্রেড করেন তারা চাইলে এই শেয়ারটার দিকে নজর রাখতে পারেন। একটু ঝুঁকি থাকবে, মডারেট লেভেলের ঝুঁকি, এটা একটু মাথায় রাখবেন। মার্চ ইন্স্যুরেন্স নতুন করে দেওয়া হচ্ছে না, গত সপ্তাহে ইউনিয়ন ইন্স্যুরেন্সের আগেই মার্চ ইন্স্যুরেন্সে সেকেন্ড এন্ট্রি দেখানো হয়েছে। এটা কিন্তু আমরা অলরেডি 40 টাকায় টার্গেট হিট করিয়ে গত মাসে সেল করে দিছি। এটা কিন্তু সেকেন্ড এন্ট্রিতে এই ক্যান্ডেলের পরে 41 টাকা 40 পয়সায় স্টপ লস ধরে রি এন্ট্রি করতে বলা হয়েছিল, এরপর একটা রিটেস্ট করে এখন আবার রিভার্সাল করতেছে। দেখেন প্রপারলি স্টপ লসটা বসাতে পারলে কত সুন্দরভাবে সেটা কাজ করে, এটা কিন্তু আর স্টপ লস হয় নাই। সো যারা কিনছিলেন তারা 52 টাকার জন্য ওয়েট করেন। আমি আশা করতেছি আগামী 8-10 দিনের মধ্যে এই 52 টাকার টার্গেটটা আমরা পেয়ে যাব। অ্যান্ড ফাইনালি নর্দার্ন ইন্স্যুরেন্স, এটারও স্টপ লস ছোট, 38 টাকা 30 পয়সায় স্টপ লস ধরে 45 টাকাকে আপনারা এটাকে প্রথম টার্গেট হিসেবে রাখবো। আর যদি বাজার আরও ভালো থাকে তাহলে 52-53 টাকার জন্য এটা আমরা প্ল্যান করব। 52-53 টাকা পাইতে আমাদের 2 মাস সময় লাগতে পারে আনুমানিক, আর এই 45 টাকাটা হয়তো বা আমরা এই মাসের শেষ দিকেই এক্সপেক্ট করতে পারি। ইন্স্যুরেন্স সেক্টরের আপডেট ক্লিয়ার। সো আপনি যদি পুরো অংশটা দেখেন, আপনি অন্তত পক্ষে 5টা শেয়ার পেয়ে যাচ্ছেন যেগুলো আপনি নজর রাখতে পারেন। কোনটা কিনবেন, এগেইন যেটা কেনার সময় ছোট স্টপ লসে আপনি পান, অথবা আপনার যেটা পছন্দ হয়েছে চার্ট দেখে, এই প্রেফারেন্সটুকু আপনার হাতে। কোনটা বাড়বে, আমি মোটামুটি 80% আশা করি যে কয়টা দেখাইছি সবগুলোই টার্গেট হিট করবে। বাকিটা মার্কেটের কারণে যদি কখনো একটা স্টপ লস হয়, এটা আমার হাতে নাই, করতেই পারে স্টপ লস, আমি স্বীকার করে নিচ্ছি। যেমন গত মাসের একটা স্টপ লস হয়েছে, আমি বললাম ওরিয়ন ইনফিউশন স্টপ লস হয়েছে। আসেন ইন্স্যুরেন্স কিনি না, ইন্স্যুরেন্স কিনবো না, একটা বিকল্প শেয়ার দেন। আমি কিন্তু জেডের শেয়ার দেই, কিন্তু একটা কন্ডিশন ফলো করে, সেটা হচ্ছে আমি কখনো কোনো জেডের শেয়ার দিলে ওই জেডের শেয়ারটা যতক্ষণ পর্যন্ত না বাড়ে ততক্ষণ পর্যন্ত আমি দ্বিতীয় কোনো জেডের শেয়ার দেই না। এটা আপনারা জানেন, পাবলিক না জানলেও, ইউটিউব ভিডিওতে না জানলেও আপনারা জানেন। সো আমি সর্বশেষ ফরচুনের পরে আপনাদেরকে একটা ফরচুনের পরেই সম্ভবত একটা শেয়ার নিয়ে কথা বলেছিলাম এবং দিয়েছিলাম, সেটা হচ্ছে ওরিয়ন ফার্মা, দেখেছিলেন আপনারা। সো ওরিয়ন ফার্মা বাড়তেছিল না, আমি কোনো জেড দিতেছিলামও না।
ওরিয়ন ফার্মা এখন 28 টাকা থেকে 30 প্লাস হয়ে গেছে, ট্রেন্ড তৈরি হয়ে গেছে। সো এখন আমাদের হাতে এমন কোনো জেডের শেয়ার নাই যেটা নিয়ে আপনি বিপদে পড়ে আছেন। দ্যাটস ওয়াই নতুন করে একটা জেডের শেয়ার দেওয়া হচ্ছে। আপনি কিনেন না, অসুবিধা নাই, কিনেন না, আপনার জন্য ফান্ডামেন্টাল অপশন দেওয়া হয়েছে ইতিমধ্যে। সো আপনি ইন্স্যুরেন্স, ফান্ডামেন্টাল যে কোনো দিকে যেতে পারেন, বাট অনেকে তো কিনে, আমি নিজেও কিনি। সো যারা কিনে তাদের জন্য যেহেতু ছোট স্টপ লসে আছে, 30 টাকা স্টপ লস ধরে 31 টাকার আশেপাশে আপতা বটটা এন্ট্রি করতে পারেন, টার্গেট 37 থেকে 38 টাকা। আবারও বলছি, 30 টাকা স্টপ লস ধরে 31 টাকার আশেপাশে এন্ট্রি, 10-20 পয়সা কিনতে গেলে বেশি লাগতে পারে, কম বেশি। টার্গেট হচ্ছে 37 থেকে 38 টাকা। এবং যারা ফান্ডামেন্টাল কিনেন তাদের ক্ষেত্রে আগেই দেওয়া হয়েছে 66 টাকা 10 পয়সা স্টপ লস ধরে 68 থেকে 69 টাকার জোনে কনফিডেন্স সিমেন্টে এন্ট্রি, টার্গেট 81 থেকে 84 টাকার জোনে। দেখেন, এটা ফান্ডামেন্টাল পেলেন এবং বিএসসি পিএলসিও পেয়েছেন, আর এইখানে আফতাবটো পেলেন জেড থেকে। তার মানে যারা ইন্স্যুরেন্স কিনেন না তাদের সমাধান হয়ে গিয়েছে, আর যারা ইন্স্যুরেন্স কিনেন ইন্স্যুরেন্সটাকে হাইলাইট করা হচ্ছে আগামী সপ্তাহে বা আগামী 10-15 দিন ইন্স্যুরেন্স ভালো করতে পারে। এবার জিজ্ঞেস করতে পারেন লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কী করব। লাইফ ইন্স্যুরেন্স নিয়ে আপনাদেরকে অলরেডি বলেছি যে লাইফ ইন্স্যুরেন্স এখনও ভালো করা বাকি আছে, পেন্ডিং আছে, এটা এই পর্যন্ত যাবে। এখন সমস্যাটা হচ্ছে ইন্স্যুরেন্স যদি আগে বাড়ে তাহলে এটা একটু পরে বাড়বে, আর যদি এইটা আগে বাড়ে তাহলে ইন্স্যুরেন্স একটু পরে বাড়বে। মানে 2 দিন ইন্স্যুরেন্স বাড়লে 3 দিন, তৃতীয় দিন গিয়ে লাইফ ইন্স্যুরেন্স বাড়ে, বা 10টা ইন্স্যুরেন্স বাড়লে 3টা লাইফ ইন্স্যুরেন্স বাড়ে, একটু মিক্স আপ হয় জিনিসটা। এই জিনিসটা মাথায় রেখে আমরা এটা একটু স্লোলি বাড়তেছে, সাইডওয়েজ বাড়তেছে, ব্যাপারটা এরকম। এটা বাড়বে না তা কিন্তু না। সো আপনি যদি অধৈর্য না হন, এই সেক্টরে কোনো সমস্যা আছে বলে আমি কোনোভাবেই মনে করি না, মানতেও রাজি না। আপনার হাতে যদি রূপালী লাইফ বা সোনালী লাইফ বা অন্য যেটাই আপনি কিনছেন, বা আগে যদি আপনি ওই কী বলে ওটা সানলাইফও কিনে থাকেন, কোনোটাতে কোনো ধরনের অসুবিধা নাই। সানলাইফটা দেখেন, সানলাইফটা একটা স্টপ লস সুইপ করেছিল, সেটা ঠিক আছে, বাট এই সানলাইফটা তো আস্তে 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 করে উঠে যাচ্ছে। সো যদি কারো হাতে থেকে থাকে, সানলাইফের বর্তমান স্টপ লস হচ্ছে 71 টাকাও দিব না, আমি আপনাকে আরও ছোটো করে দিই, 74 টাকা 20 পয়সা বর্তমান স্টপ লস। এবার আপনার দেখার বিষয় হচ্ছে এই শেয়ারটা কত দিনে এই 87 টাকা পার করে। 87 টাকা পার না করা পর্যন্ত এই শেয়ারটা ট্রেন্ড পাবে না। 87 টাকা যেদিনই এই শেয়ারটা পার করবে, আপনি ধরে রাখেন এই শেয়ার 100 পরে গিয়ে পরবর্তী কথা, তার আগ পর্যন্ত এটা নিয়ে কোনো কথা বলার দরকারই নাই। বাট হবেই ওই গ্যারান্টি না দেই, কারণ এটাতে একবার হবেই বলে ফল করছিল। সো দ্যাটস ওয়াই যাদের আছে 74 টাকা 20 পয়সা স্টপ লস ধরে ওয়েট করেন, যাদের নাই নতুন করে কেনা ইমার্জেন্সি জরুরি না। বরঞ্চ আমি রূপালী লাইফটা আপনাদেরকে নতুন করে এই 79 টাকা 50 পয়সা স্টপ লস ধরে 91-92 জোনে থাকতে নতুন করে কিনতে বলছিলাম। এই শেয়ারটাও কিন্তু যে কোনো দিন মুভমেন্ট করা শুরু করতে পারে। সো লাইফ ইন্স্যুরেন্স থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু আমি বুঝাচ্ছি আগামীকালকে লাইফ ইন্স্যুরেন্স নতুন করে কেনার থেকে আমি আপনাকে বেটার কিছু অপশন দেখিয়ে দিলাম। বাট লাইফ ইন্স্যুরেন্স পারবে, ওটা নিয়েও ভয় পাওয়ার কোনো কারণ নাই। সো আমি যদি সামারি বলি তাহলে আমি এইটুকু বলতে পারি যে আমাদের ফান্ডামেন্টাল শেয়ারের মধ্যে মোটামুটি 100% শেয়ারই বেড়ে গেছে, টার্গেটের দিকে যাচ্ছে। এখন আমি তো আপডেট দিছি হচ্ছে 12 দিন আগে, 10-12 দিন আগে। সো 12 দিনেই আপনার যে কয়টা শেয়ার টার্গেট হিট করছে, এই 20-25টা শেয়ার 12 দিনের মধ্যে তো টার্গেট হিট করবে না। একটা মাস ওয়েট করেন, 1 থেকে 2টা মাস ওয়েট করেন, দেখেন কয়টা হিট করে। আমি বিলিভ করি 2 মাসের মাথায় দেখবেন এই যে ওয়াচ লিস্টটা দেখতেছেন বা চার্টগুলো দেখতেছেন, এর মোটামুটি 90% শেয়ার টার্গেট মিট করবে। আরও বড় কথা হচ্ছে রিস্ক কতটুকু। কোনো শেয়ার কি এইখানে দেখানো কোনো শেয়ার কি স্টপ লস হয়েছে? এখানে দেখানো একটা শেয়ারও আজকে পর্যন্ত স্টপ লস হয় নাই। তাহলে আপনি কনফিডেন্স লেস হয়েন না। কনফিডেন্স লেস বলতে কনফিডেন্স সিমেন্ট কেনার কথা বলতেছি না, মানে নিজের কনফিডেন্সটা হারায়েন না, কনফিডেন্সটা রাখেন এবং স্টপ লস ট্রেল করে করে যেভাবে আপনাকে উপরের দিকে ট্রেল করতে বলা হয় সেটা একটু ফলো করেন, একটু দেখেন, প্লিজ দেখেন। ইন্স্যুরেন্সগুলো সব ডাবল হয়ে গেছে এবং বছরের শুরুতে বলছিলাম ডাবল হবে। কেউ যদি বিলিভ না করে সেই জিনিসগুলো যদি নষ্ট করে ফেলেন তাহলে কিন্তু আলটিমেটলি লাভ নাই, বললে লাভ নেই। মার্কেটের মতো আপনি ইন্ডেক্স কততে যাবে সেটা দিয়ে প্রফিট না, কতগুলো শেয়ার কত গুণ হয়েছে সেটা দিয়ে প্রফিট। সো আপনি এই জিনিসটাতে যদি কনসেন্ট্রেট করতে পারেন তাহলে এই মার্কেটে আপনার সমস্যা হওয়ার কথা না। সমস্যা স্টকে না, আমি বারবার বলতেছি, সমস্যা আপনার বুঝে। যেই কারণে আমি এইরকম প্রাইভেট গ্রুপের ভিতরে আবার একই মাসে 2-2টা ভিডিও দিয়ে আপনাদেরকে আলাদা করে বোঝাচ্ছি, যাতে আপনাদের বুঝগুলো একটু ক্লিয়ার করতে পারি। সো এই হচ্ছে আমার সামারি আপডেট। এটাই আগামী বেশ কিছুদিনের জন্য প্রযোজ্য আপডেট। নতুন করে কোনো আপডেট দেওয়ার প্রয়োজন পড়বে না। আমি যেটা করব সেটা হচ্ছে আগামীকালকে থেকে লাইভ মার্কেটে বিভিন্ন স্টক যখন লাল হয়, সবুজ হয়, যাই হয় নাই হয়, আমি স্টপ লসটাকে ট্রেল করে উপরে তুলে দিব এবং আপনাদেরকে সাইকোলজিক্যাল সাপোর্ট দিব, যাতে আপনারা নার্ভাস না হন, যাতে আপনারা টার্গেট পর্যন্ত রিচ করতে পারেন, টার্গেটে গেলে আবার লোভ না করেন। এই সাইকোলজিক্যাল সাপোর্টটা দেওয়াই হবে আমার কাজ। আমি আজকে নতুন কোনো স্টক না খুঁজলেও আমার চলতো, অলরেডি এনাফ স্টক দেওয়া আছে। তারপরও কিছু মানুষ নতুন জয়েন করেছেন, হয়তো কিছু মানুষ
কিছু স্টক হল্ট হবে, দেখবেন, আফসোস করবেন কেন দিল না। আমি তো দেখতে পাচ্ছি, দেওয়া তো আমার পক্ষে সম্ভব। যেই কারণে আমি এই ইন্স্যুরেন্সগুলো এবং একটা জেড একটা ফান্ডামেন্টাল শেয়ার আপনাদেরকে দিলাম নতুন করে এন্ট্রি করার জন্য। কথা হবে আগামীকাল লাইভ মার্কেট আপনাদের আপডেট দেওয়া হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।